Hello, dear viewers and learners. Welcome to online English class in my YouTube channel, You Too Can Learn English. I hope you all are well and having nice times and enjoying your days and also learning your lessons every day. Today I'm here again with another topic, with another class on the topic of auxiliary verbs and their uses. And this is the part 3. অর্থাৎ পূর্বে আমি অক্সিলারি ভার্বস এবং দেয়ার ইউজেস তাদের ব্যবহার নিয়ে অলরেডি দুইটি পার্ট শেষ করেছি, কারণ এটা একটা বড় টপিক এবং আমি সম্পূর্ণ টপিকটিকে এই 3টি ক্লাসের মাধ্যমেই তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। অলরেডি আমি দুটি কিন্তু ক্লাস এই অক্সিলারি ভার্বস এবং তাদের ব্যবহার নিয়ে নিয়েছি এবং এই 3টা ক্লাসে আশা করি পূর্ণাঙ্গভাবে তোমরা এই অক্সিলারি ভার্ব সম্পর্কে জেনে যাবে, তাদের ব্যবহার সম্পর্কে জেনে যাবে এবং তারা কোথায় কিভাবে ব্যবহৃত হয় তার বিস্তারিত উদাহরণ সহ তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তা চলো আমরা একটু চ্যানেল থেকে দেখে আসি যে পূর্বের ভিডিও ক্লাস দুইটা কেমন ভাবে আমি নিয়েছি। তোমরা যদি এখানে দেখো যে আমার auxiliary verbs এবং and their use part 1 and auxiliary verbs and their use part 2, অর্থাৎ আমি অলরেডি এই দুটি ক্লাস আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। আশা করি তোমরা ভিডিও ক্লাসগুলো দেখেছো, আর যদি না দেখে থাকো তো অবশ্যই পূর্বের দুইটি ভিডিও ক্লাস দেখে তারপরে তোমরা এই 3য় নম্বর ক্লাসটি দেখবে। তা চলো আমরা শুরু করি আমাদের মূল আলোচনা। এই শীটে আমি আসলে পার্ট 1, তারপর পার্ট 2, তারপর পার্ট 3 এই এক শীটে আমি সবগুলো লিখেছি এবং সম্ভব হলে আমি আমার যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে আমি পিডিএফ করে এই পুরো পেজটি আমি তোমাদের জন্য দিয়ে দিব। তোমরা অবশ্যই গ্রুপ থেকে এই পিডিএফ ফাইলে এই অক্সিলারি ভার্বস এবং তাদের ব্যবহার সম্পর্কে আমি যে আলোচনাটা করেছি এবং লিখেছি সেগুলো তোমরা ডাউনলোড করে নিয়ে পড়ে নিতে পারবে। তা আমি পূর্বের বিষয়টি আলোচনা করতে চাচ্ছি না, আমি জাস্ট পার্ট 1 এবং পার্ট 2 তে কি আলোচনা করেছি তা তোমরা পূর্বের ভিডিও ক্লাসগুলো থেকে একটু দেখে নিও, তা না হলে ভিডিও ক্লাসটি অনেক বড় হয়ে যাবে। আমি চাচ্ছি এই পার্ট 3 টি সংক্ষেপে শেষ করতে, কিন্তু অবশ্যই আমি বিস্তারিত আলোচনা করব। তা পার্ট 3 তে আসলে আমরা কন্টিনিউ করছি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো। এখানে তোমরা দেখছো আমি লিখেছি 6 নম্বর, আসলে 5 নম্বর পর্যন্ত মডাল অক্সিলারি ভার্বের বিষয়গুলো আমি আলোচনা করেছি। এখন 6 নম্বরে এসে মডাল অক্সিলারি ভার্বের যে ব্যবহারগুলো, কি কি কাজে আমরা ব্যবহার করি তার 6 নম্বর ব্যবহারটা আমি দেখাবো। এখানে বলা হচ্ছে ইন্ডিকেটিং নেসেসিটি, অর্থাৎ যখন আমরা কোনো ভার্বের সাথে সেটা করা আমাদের দরকার কিনা, সেই কাজটি করা কতটুকু আবশ্যকতা রয়েছে, এই বিষয়টি যদি যুক্ত করতে চাই এই কথাটুকু, তখন আমাদের এই সাহায্যকারী মডাল অক্সিলারি মডাল সাহায্যকারী ভার্বগুলোকে ব্যবহার করতে হয়। যেমন ডু মানে কোনো কাজ করা, আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। কিন্তু যদি আমার বলা হয় যে আমার কাজটি করা উচিত বা আমার কাজটি করা প্রয়োজন বা কাজটি আমাকে অবশ্যই করতে হবে, এরকম যে প্রয়োজনীয়তা নেসেসিটিটা, এটা বোঝানোর জন্য আমরা কি করি, ওই মূল ভার্বের সাথে এই জাতীয় মডাল অক্সিলারি ভার্বগুলো যুক্ত করলে এই অর্থটা আমরা পেয়ে যাব। যেমন শুড এবং অট টু দিয়ে আমরা বলতে পারি হচ্ছে উচিত অর্থে। তবে একটা বিষয় এখানে খেয়াল করতে হবে যে শুড এবং অট টু যখন আমরা ব্যবহার করব তখন সেটা হয় প্রেজেন্ট বা ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে শুড এবং অট টু দ্বারা আমরা প্রেজেন্ট এবং ফিউচারের উচিত অর্থে কোনো কাজ সেটাকে আমরা যুক্ত করতে পারি। যেমন উই শুড নট হার্ম ওয়ান অ্যানাদার, আমাদের একজন আরেকজনের কি করা উচিত নয়, ক্ষতি করা উচিত নয়। একইভাবে উই শুড অ্যাটেন্ড দ্য মিটিং, হি শুড অ্যাটেন্ড দ্য মিটিং, তার মিটিং এ যোগ দেওয়া উচিত। উই অট টু বি অ্যাওয়ার অফ ব্যাড কোম্পানিজ, আমাদের খারাপ সঙ্গ থেকে সতর্ক থাকতে হবে বা দূরে থাকতে হবে, এমনটা বোঝে। তাহলে এখন দেখো, এটা প্রেজেন্ট বা ফিউচার যে কোনো সেন্সই কিন্তু আমরা ধরতে পারি। কিন্তু যখন উচিত অর্থে অতীতের কোনো কিছু আমরা বোঝাবো তখন শুড বা অট টু এর সরাসরি কোনো কিন্তু পাস্ট ফর্ম নেই, যেমন ক্যানের রয়েছে কুড বা মের মাইট রয়েছে, কিন্তু শুড এবং অট টু এর যেহেতু কোনো পাস্ট ফর্ম নেই, তাই মোডাল অক্সিলারি ভার্বগুলোর পাস্ট ফর্মে যাওয়ার জন্য বা অতীতে নির্দেশ করার জন্য আমরা ওদের সাথে একটা হ্যাভ ব্যবহার করব। অর্থাৎ তখন কি হবে, কাজটি অলরেডি হয়ে গেছে এমনটা সেন্স নির্দেশ করবে। তার মানে হচ্ছে শুড হ্যাভ বা অট টু হ্যাভ আমরা যুক্ত করবো তখন উচিত অর্থে, যে তোমার সেখানে যাওয়া উচিত ছিল,
তাহলে তোমার সেখানে যাওয়া উচিত ছিল, তাহলে কি ইউ শুড হ্যাভ গন দেয়ার, মানে তোমার সেখানে যাওয়া উচিত ছিল। কিন্তু যদি আমি হ্যাভটা ইউজ না করি তখন হবে ইউ শুড গো দেয়ার, মানে তোমার সেখানে যাওয়া উচিত, তাহলে সেটা ফিউচার টেন্স নির্দেশ করা হয়ে যাচ্ছে। অতএব তোমার সেখানে যাওয়া উচিত ছিল এই সেন্সটা বোঝানোর জন্য আমরা কি করছি, শুডের সাথে একটা হ্যাভ যুক্ত করেছি। আর আমরা জানি হ্যাভের পর কি হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তো এখানে যে উদাহরণটা দিয়েছি সেটা হলো কি, ইউ শুড হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল, যে প্রস্তাবটি তোমার গ্রহণ করা উচিত ছিল। এটা কোন টেন্স নির্দেশ করছি আমরা, পাস্ট টেন্স। তাহলে শুড হচ্ছে উচিত অর্থে, আর হ্যাভ দিয়ে বোঝাচ্ছে, শুড হ্যাভ দিয়ে বোঝাচ্ছে অতীতের উচিত অর্থে, মানে অতীতে কোনো কাজ করার দরকার ছিল, উচিত ছিল, প্রয়োজন ছিল, এমনটা বোঝাতে আমরা শুড হ্যাভ ইউজ করছি। একইভাবে দে অট টু হ্যাভ সেটেল দ্য প্রবলেম দেন, যে তাদেরকে তখনই সমস্যাটা সেটেল করা বা সমাধান করা উচিত ছিল, তার মানে তারা সেই কাজটি করেনি। তাহলে এই শুড আমরা সেই অর্থে ব্যবহার করি যে অতীতে কোনো একটা কাজ করার দরকার ছিল কিন্তু সেটা করা হয়নি, তাহলে দরকার উচিত ছিল সেইটা বোঝাতে আমরা কি করব, শুড বা অট টু এর সাথে হ্যাভ যুক্ত করব, এবং হ্যাভের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তার মানে শুড এবং অট টু শুধু প্রেজেন্ট বা ফিউচার টেন্সে আমরা ব্যবহার করতে পারি, আর শুড হ্যাভ বা অট টু হ্যাভ আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এবং কোন অর্থে ব্যবহার করতে পারি তা আমি উদাহরণ সহ দেখিয়ে দিলাম। এরপর চলো নিড, মানে প্রয়োজন অর্থে, সরাসরি প্রয়োজন, তখন আমরা উচিত টুচিত বলবো না, শুধু বলবো হচ্ছে প্রয়োজন, এরকম একটা বাংলা নিয়ে আসবো। তাহলে শুধু নিড যখন আমরা যুক্ত করব তখন সেটা প্রেজেন্ট বা ফিউচারের মতো ব্যবহৃত হবে, যেটা আমরা শুডে জেনেছি। ঠিক নিডের সাথে যখন আমরা হ্যাভ যুক্ত করব সেটা হয়ে যাবে পাস্ট টেন্সের ক্ষেত্রে। তার মানে তার সেখানে যাওয়া দরকার, মানে হি নিড গো দেয়ার, ঠিক আছে না। আরেকটা যদি বলি তার সেখানে যাওয়া দরকার ছিল, তখন আমরা কি করব, হি নিড হ্যাভ গন দেয়ার। তাহলে হি নিড হ্যাভ গন দেয়ার, তাহলে পাস্ট টেন্স। আমরা আর বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, কারণ তোমরা অলরেডি শুড দিয়ে বুঝতেই পেরেছো যে কেমন করে আমরা হ্যাভ যুক্ত করে যাদের কোনো পাস্ট ফর্ম নেই মোডাল অক্সিলারি ভার্বে তাদেরকে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করব। যেমন আই নিড নট গো টু মার্কেট, আমার বাজারে যাওয়া দরকার নেই। হি নিড পে অ্যাটেনশন টু হিজ স্টাডিজ, তার পড়াশোনায় মনোযোগ দেওয়া দরকার। ইউ নিড নট হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার, তাকে বিষয়টি তোমার বলার দরকার ছিল না। তাহলে নিড নট হ্যাভ টোল্ড, তাহলে নিড মানে দরকার, দরকার বা প্রয়োজন, নিড হ্যাভ মানে দরকার ছিল বোঝাবে তখন, মানে পাস্ট টেন্সে। কিন্তু আমি যদি নেগেটিভ বলছি তাহলে ইউ নিড নট হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার, তাকে বিষয়টি তোমার বলার দরকার ছিল না। তাহলে প্রয়োজন ছিল না বা দরকার ছিল না, এই অর্থে আমরা নিডের সাথে হ্যাভ যুক্ত করেছি। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। এরপর হ্যাড বেটার বা উড রাদার ইউজ করব, কোনো কিছু বরং ভালো, কোনো কিছু করার দরকার, মানে মোটামুটি একটা উদ্দেশ্য আছে, এরকম কিছু অর্থে অনেকটা উচিতের মতো, মানে সুরের মতো আমরা বলতে পারি যে কোনো কিছু করা বরং ভালো, এমনটি বোঝাতে আমরা হ্যাড বেটার বা উড রাদার ইউজ করবো। তবে এখানে একটু নোট দিয়েছি কি, হ্যাড বেটার পুটস মোর এমফেসিস দেন উড রাদার। তাহলে কোনো কাজ করা দরকার, এটা কতটুকু দরকার, খুব বেশি দরকার নাকি মোটামুটি করলেও চলবে না করলেও চলবে, এই দুটা সেন্সের মধ্যে যদি খুব বেশি প্রয়োজন হয় সুডের মতো, সেক্ষেত্রে আমরা হ্যাড বেটার ইউজ করতে পারি সুডের পরিবর্তে। আর যদি মনে হয় যে না করলেও চলবে না করলেও চলবে কিন্তু একটা পরামর্শমূলক, তখন আমরা উড রাদার যুক্ত করতে পারি। তাহলে কোনো কিছু করা বরং ভালো এমনটি নির্দেশ করতে আমরা হ্যাড বেটার বা উড রাদার ইউজ করব। আসলে অর্থ দুটার একই, হ্যাঁ, কিন্তু আমরা কোন অর্থে ব্যবহার করছি সেটা হলো বড় কথা। যেমন উদাহরণ দুটা দিয়ে আমরা বুঝতে পারবো। হি হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, তার একটা ছাতা নেওয়া বরং ভালো বা উচিত, এরকম আর কি, যে তার বরং একটা ছাতা নেওয়া দরকার, বিকজ দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউডস, তাহলে মেঘে পুরো ঢেকে গেছে, অতএব বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, অতএব তার ছাতা নেওয়া বরং ভালো। তাহলে এটা একটু বেশি গুরুত্ব বলছে, কারণ মেঘে পুরো আকাশ ঢেকে গেছে এমনটা বলছে, এবং বৃষ্টি হতে পারে নিশ্চয়তা অন্তত অনেক বেশি। কিন্তু যখন বলবো হি উড রাদার টেক অ্যান আমব্রেলা বিকজ দ্য স্কাই ইজ আ লিটল বিট ক্লাউডি, আ লিটল বিট ক্লাউডি মানে কি, কিছুটা মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতেও পারে নাও হতে পারে, অতএব তার আমব্রেলা নেওয়া দরকার। এখন সে যদি নাও নেয় তাতে কোনো সমস্যা নেই, এরকম একটা সেন্স বোঝাতে আমরা উড রাদার ইউজ করেছি। তার মানে এই দুটা পার্থক্য আসলে বোঝা খুবই কঠিন। যদি এরকম কোন সেন্টেন্স আমরা ইউজ করি, হ্যাড বেটার উড রাদার একটা ব্যবহার করলে মোটামুটি চলে যায়, আমরা অতটা পার্থক্য করি না আর কি। কিন্তু তারপরও বিষয়টাকে আমরা বুঝে রাখলাম যে কোন ক্ষেত্রে কোনটা আমরা ব্যবহার করব, যদি আমাদের সিচুয়েশনটাকে ক্লিয়ার করে দেয় তখন আমরা হ্যাড বেটার এবং উড রাদারটাকে আলাদা আলাদা করে ব্যবহার করতে পারবো, অন্যথায় আমরা যে কোনো একটা ইউজ করবো আমাদের কথার সাথে মিল রেখে। ঠিক আছে, এখানে আমরা আরেকটি বিষয় দেখেছি যে উড রাদারকে আরেকটি ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা
কোরিলেটিভ হিসাবে দ্যানের সাথে, হ্যাঁ, উড রাদার ডট ডট দ্যান, অর্থাৎ উড রাদারের পূর্বে একটা ভার্ব থাকে এবং দ্যানের পরে একটা, মানে উড রাদারের পরে একটা ভার্ব, মানে দ্যানের আগে একটা ভার্ব থাকে আর দ্যানের পরে একটা ভার্ব থাকে। এই দুটা ভার্ব দ্বারা নির্দেশিত কাজের মধ্যে যে কোনো একটা কাজ বেছে নিতে বা কোনো একটা কাজকে বেশি গুরুত্ব দিতে আমরা উড রাদার ডট ডট দ্যান এই গঠনটি ব্যবহার করতে পারি। মানে উড রাদারের পরে যে ভার্বটা ইউজ করব সেটাকে আমরা গুরুত্ব দিব, দ্যানের পরে যেটা আছে সেটাকে বাদ দিয়ে। এই সেন্সে আমরা উড রাদার এই গঠনটি ব্যবহার করতে পারি। এটা কিন্তু এই গঠনের চেয়ে একটু ভিন্ন, অর্থাৎ এখানে দ্যানটা থাকছে কিন্তু। তাহলে আই উড রাদার ডাই দ্যান বেগ, তাহলে একটা হচ্ছে মারা যাওয়া, একটা হচ্ছে ভিক্ষা করা। তাহলে আমি দুটার মধ্যে কোনটা করব? মারা যাব তবু ভিক্ষা করবো না। ব্যাপারটা এরকম যে আমি মারা যাব তবু ভিক্ষা করব না, তাহলে মারা হচ্ছে ভিক্ষা করার চেয়ে আমার মারা যাওয়াই বরং ভালো। ব্যাপারটা ঠিক এরকম বাংলা, যে ভিক্ষা করার চেয়ে আমার মারা যাওয়াই বরং ভালো। একইভাবে দে উড রাদার ওয়েট দ্যান গো ইন দিস ক্রিটিক্যাল মোমেন্ট, বলছে এই জটিল মুহূর্তে বা এই সমস্যাজনক মুহূর্তে তাদের যাওয়ার চেয়ে বরং অপেক্ষা করাই ভালো। একইভাবে শি উড রাদার কুইট দ্য জব দ্যান বেয়ার দ্য ডিসগ্রেস, বলছে অপমান সহ্য করার চেয়ে বরং তার চাকরিটা ছেড়ে দেওয়াই ভালো। তাহলে উড রাদার আমরা ইউজ করেছি, তারপর এখানে আমরা দেয়ান ইউজ করেছি। তাহলে উড রাদারের পর আমরা ব্যবহার করেছি যেটাকে আমরা বেছে নিয়েছি, আর বাদ দিয়েছি যেটা সেটা আমরা দেনের পর ব্যবহার করছি। তবে যেহেতু উড রাদারটা হচ্ছে একটি মডাল ভার্ব, যেহেতু সেমি মডাল ভার্ব বা মডাল ভার্ব, তারপরে আমরা কি ভার্বের বেস ফর্ম ব্যবহার করি, অতএব এখানে কুইটটা বেস ফর্ম, বেয়ারও বেস ফর্ম, একইভাবে ওয়েটটা হচ্ছে বেস ফর্ম, গো হচ্ছে বেস ফর্ম। মানে যে কোনো সেমি মডাল হোক আর মডাল ভার্ব হোক, আমরা তারপরে যে প্রিন্সিপাল ভার্বটি ব্যবহার করব তার বেস ফর্ম ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে 6 নম্বরের ক্ষেত্রে কি কি পাইলাম? ইন্ডিকেটিং নেসেসিটি। এখন নেসেসিটিতে আমরা তিনটা বিষয় পেয়েছি, একটা উচিত অর্থে, একটা প্রয়োজন অর্থে, আর একটা হচ্ছে এটাও ঠিক অনেকটা উচিত অর্থেই, মানে মোটামুটি আমরা অর্থ বরং ভালো এই সেন্সটা আনার জন্য আমরা হ্যাড বেটার উড রাদারটা ইউজ করতে পারি। আর একটা স্পেশাল গঠন আমরা দেখলাম উড রাদারের সাথে, যেটা দুটি কাজের মধ্যে যে কোনো একটা কাজ বেছে নিতে আমরা উড রাদার সেন্সটাকে ব্যবহার করব। ঠিক আছে, এরপর আমরা আসি 7 নম্বর যে অর্থে আমরা মডাল ভার্ব ইউজ করি, সেটা হলো ইন্ডিকেটিং অব্লিগেশন। অব্লিগেশন মানে কি? বাধ্যবাধকতা, মানে কাজটা করতেই হবে, কোনো ছাড় নেই, 100% নিশ্চয়তা দিয়ে যায় এটা আমাকে করতেই হবে, এক্ষেত্রে কোনো ছাড় চলবে না। এরকম সেন্সে আমরা দুটা ভার্ব ইউজ করি, একটা হচ্ছে মাস্ট, একটা হচ্ছে হ্যাভ টু। মানে দুটা ভার্বকে আমরা একই সেন্সে ব্যবহার করে মানে করি আর কি। মাস্ট হচ্ছে মডাল ভার্ব থেকে আসা, আর হ্যাভ টুটা হচ্ছে সেমি মডাল ভার্ব থেকে আসা, তবে দুটাকেই আমরা একই সেন্সে ব্যবহার করতে পারি। তবে এখানে কি বলছে? মাস্ট এন্ড হ্যাভ টু আর ইউজ টু ইন্ডিকেট দ্য অব্লিগেশন অফ ডুইং সামথিং ইন প্রেজেন্ট এন্ড ফিউচার। তাহলে মাস্ট এবং হ্যাভ টু যখন ইউজ করবো তখন সেটা প্রেজেন্ট বা ফিউচার টেন্স নির্দেশ করবে, একই রকম ভাবে যেটা আমরা শুড বা অট টু এবং নিডের ক্ষেত্রে পেয়েছি। ঠিক আছে, ঠিক একই ভাবে মাস্ট এবং হ্যাভ, মাস্টের যেহেতু কোনো পাস্ট টেন্স নেই তাহলে মাস্টের সাথে আমরা হ্যাভ যোগ করে পাস্ট করব, আর হ্যাভ এর যেহেতু পাস্ট টেন্স রয়েছে হ্যাড, ওই জন্য আমরা করে দিব হ্যাড টু। তাহলে মাস্ট হ্যাভ বলতে আমরা বুঝবো অতীতের আবশ্যকতা বোঝাতে, হ্যাড টু বলতে আমরা অতীতে কোনো কাজ আবশ্যক ছিল করা, এটা বোঝাতে আমরা হ্যাড টু ব্যবহার করব। ঠিক আছে, তো এই তাহলে আমরা দেখি উদাহরণ সহ পড়ে আসি। হি মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, তাকে অবশ্যই কাজটি সময় মতো শেষ করতে হবে। হি হ্যাজ টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, তাকে অবশ্যই কাজটি সময় মতো শেষ করতে হবে। একইভাবে দেখো হ্যাভ এবং হ্যাজ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বা ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু খেয়াল করব যে সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে হ্যাজ ইউজ করব, অন্যান্য ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করব। আই হ্যাভ টু সাবমিট দ্য পেপার টুডে, আজকেই আমাকে পেপারটি সাবমিট করতে হবে। তাহলে দেখো একটা জরুরি ভাব বোঝাচ্ছে এবং আবশ্যকতা বোঝাচ্ছে। হ্যাঁ, দে মাস্ট স্টপ কোয়ারলিং এমং দেমসেলফ, তাদের মধ্যে যে ঝগড়া সেটা অবশ্যই তাদেরকে বন্ধ করা উচিত, তাদের মধ্যকার ঝগড়া তাদের অবশ্যই বন্ধ করা উচিত। তাহলে এই ক্ষেত্রে আমরা মাস্ট ইউজ করেছি। কিন্তু অতীতের বোঝাতে গেলে তখন কি করব? আমরা এর সাথে হ্যাভ লাগাবো মাস্টের সাথে, আর হ্যাভ এর জায়গায় হয়ে যাবে হ্যাড টু। হচ্ছে হি মাস্ট হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, সে অবশ্যই কাজটি সময় মতোই শেষ করেছিল। শি হ্যাড টু জয়েন দ্য ওয়ার্ক দেন, তাকে তখনই কাজটাতে যোগ দিতে হতো। এখানে একটা বাধ্যতামূলক ব্যাপার ছিল কিন্তু সে কাজটা করেনি, এই সেন্সে আমরা ব্যবহার করেছি। তো যাই হোক, আমরা খেয়াল করলাম যে ইন্ডিকেটিং অব্লিগেশন মানে বাধ্যবাধকতা বোঝাতে আমরা মাস্ট এবং হ্যাভ টু ইউজ করব, এবং অতীতের ক্ষেত্রে কোন সেন্সে আসবে সেটা আমি দেখাই দিলাম, তোমরা অবশ্যই উদাহরণগুলো ভালো করে পড়ে নিয়ে বুঝে নিবে। ওকে, এরপর বলা হচ্ছে ইন্ডিকেটিং ডিউটি অর রেসপন্সিবিলিটি। এটা হচ্ছে 8 নম্বর, যে কোনো কিছু করা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, এটা আমাকে বাধ্য করা হয়নি, বরং আমার পজিশন, আমার প্রফেশন,
আমার অবস্থান আমাকে বলছে যে এই কাজটা আমার দায়িত্ব বা কর্তব্য, এটা আমাকে করতে হয়, কেউ আমাকে চাপাই দিলে আমি করবো এমনটা নয়। সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, বি টু। এখন বি টু বলতে আমরা কি বুঝি, বি ভার্বের ক্ষেত্রে যতগুলো মোটামুটি সাহায্যকারী ভার্বের ফর্ম রয়েছে সেগুলো, যেমন বি তো রয়েছে বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, এই প্রত্যেকের সাথে আমরা কি বসাতে পারি, টু বসিয়ে কাজটি করাতে পারি। সেটা এখন আমাদের প্রয়োজন অনুসারে বিষয়টি ব্যবহার করতে হবে, যে কখন আমরা ব্যবহার করছি। তাহলে দেখো আমরা কি বলি, উদাহরণস্বরূপ, অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন অফ আ কান্ট্রি, হচ্ছে দেশের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে, ইউ আর টু ফলো দ্য এস্টাবলিশ রুলস অফ ইট। ইউ আর টু ফলো, তোমাকে অনুসরণ করতে হয়, তা না হলে তো তুমি দায়িত্ববান নাগরিক হতে পারবে না। তাহলে আর টু হচ্ছে এখানে সেমি মডেল অক্সিলারি ভার্ব, ফলোর সাথে ব্যবহার করে বোঝাচ্ছে এটা আমার একটা কর্তব্য বা দায়িত্ব। আই এম টু শো দ্য ডকুমেন্টস টু মাই বস এভরিডে, যেহেতু আমি প্রফেশনালি এটা আমার দায়িত্ব যে বসকে আমার ডকুমেন্ট প্রতিদিন শো করতে হবে, অতএব এখানে বলছে আই এম টু শো। স্টুডেন্টস আর টু বি অ্যাটেন্টিভ টু দিয়ার স্টাডিজ, ছাত্রছাত্রী হিসেবে তাদেরকে পড়াশোনা করতে হবে, এটা তাদের দায়িত্ব এবং কর্তব্য। তাদের আমরা কি করেছি, স্টুডেন্টস আর টু বি অ্যাটেন্টিভ, ঠিক আছে, আর টু বি, এইটুকু হচ্ছে আমাদের সেমি মডেল ভার্ব সহ দায়িত্ব কর্তব্য নির্দেশ করা। একইভাবে দে আর টু বি রেগুলার ইন দেয়ার স্টাডিজ, সরি ডিউটিস, তারা তাদের কর্তব্যে কি করতে হবে, রেগুলার হওয়া দরকার ছিল, এরকম আর কি। হি ওয়াজ টু গো টু হিজ প্লেস অন ফুট, হয়তো তার গাড়ি ছিল না, রাস্তাটা কাছাকাছি ছিল, তার অফিসটাও কাছাকাছি ছিল, এই জন্য তাকে হেঁটেই কাজে যেতে হতো, এরকম আর কি। হি ওয়াজ টু গো টু হিজ ওয়ার্ক অন ফুট। এইভাবে আমরা বি টু, মানে তার ভিতরে যতগুলো আছে তার সাথে টু যোগ করে আমরা কোনো মূল ভার্বের আগে বসালে তখন সেটা দায়িত্ব বা কর্তব্য নির্দেশ করাবে। এরপর বলা হচ্ছে এনশিয়ারিং সার্টেনটি অফ ডুইং সামথিং, আমি যে কোনো কিছু করতে যাচ্ছি তার নিশ্চয়তা বোঝাতে। একটা কথা যখন আমরা বলবো যে আমি আগামীকাল তোমার বাড়ি যাব, এই কথাটার সাথে যখন আমি বলবো আমি আগামীকাল তোমার বাড়ি যাচ্ছি, এই দুটার মধ্যে নিশ্চয়তা কোনটা বোঝাচ্ছে, একটা হচ্ছে ফিউচার টেন্স, দুটাই ফিউচার টেন্স, কিন্তু একটা হচ্ছে যার স্বাভাবিক ফিউচার ব্যবহার করেছে, আই শ্যাল গো টু ইউর হাউস, আরেকটা হচ্ছে আই এম গোয়িং টু ইউর হাউস। এই দুটার মধ্যে এই গোয়িং টু দিয়ে যেটা প্রকাশ করছে এর মধ্যে নিশ্চয়তা প্রকাশের ক্ষমতাটা একটু বেশি। তাহলে যখন আমরা নিশ্চয়তা দিয়ে কোনো কিছু বলবো যেটা অবশ্যই ভবিষ্যতে হবে, তখন আমরা শ্যাল উইল ব্যবহার না করে বরং বি গোয়িং টু এটা ব্যবহার করতে থাকি বা করতে পারি না। তাহলে দেখি আমরা কিভাবে ব্যবহার করি। বি গোয়িং টু বলতে আমরা বি ভার্বের অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর যে ফর্মগুলো আছে সেগুলোর সাথে টেন্স অনুসারে গোয়িং টু ব্যবহার করব, এবং টু এর পরে যে ভার্ব থাকবে তার বেস ফর্ম ব্যবহার করব, কারণ এখানে বি গোয়িং টু হচ্ছে আমাদের সেমি মডাল অক্সিলারি ভার্ব। চার বলছে উই আর গোয়িং টু অ্যারেঞ্জ আ পিকনিক, আমরা একটা পিকনিকের আয়োজন করতে যাচ্ছি, তার মানে এটা নিশ্চিত যে আমরা পিকনিকটা করব। আই এম গোয়িং টু টেক পার্ট ইন দ্য গেম, আমি খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছি, মানে আমি খেলায় অংশগ্রহণ করব। দে আর গোয়িং টু সেটল দ্য প্রবলেম, তারা সমস্যাটি সমাধান করতে গিয়েছিল, তার মানে সমস্যাটা সমাধান করা হয়েছে, এরকম আর কি একটা ব্যাপার আমি নিশ্চয়তা প্রকাশক অর্থে ব্যবহার করতে চাচ্ছি। বলছে দেন হি ওয়াজ গোয়িং টু হেল্প ইউ, সে তো তখন তোমাকে সাহায্য করতে যাচ্ছিল, তার মানে সে যে সাহায্য করতে যাচ্ছিল এটা নিশ্চিত, সাহায্য পরবর্তী করা হয়েছে কি না হয়েছে পরের বার, কিন্তু সে যে কাজটা করতে গিয়েছিল এটুকু নিশ্চিত। এইভাবে কোনো কিছু নিশ্চয়তা বোঝাতে আমরা বি প্লাস গোয়িং টু ব্যবহার করব সেমি মডাল হিসাবে। 10 নম্বরে বলছে শোয়িং কারেজ, মানে সাহসিকতা প্রকাশ করার ক্ষেত্রে, বোল্ডনেস যেটা বলা হচ্ছে, যে কোনো কিছু করার তার সাহস রয়েছে এমন। হি গোজ ইন দ্য ডার্কনেস, মানে সে অন্ধকারে যায় আর কি, কিন্তু যখন বলো সে অন্ধকারে যাওয়ার সাহস করে, তখন কি লিখলাম আমি, হি ডেয়ার গো ইন দ্য ডার্কনেস। তাহলে ডেয়ার যেহেতু এখানে মোডাল ভার্ব, সেমি মোডাল ভার্ব, আমরা কি ভার্বের সাথে এস বাই এস নিশ্চয় যুক্ত করবো না, কারণ অলরেডি আমরা মোডাল ভার্বের ক্যারেক্টারিস্টিক্স পড়ে এসেছি, যে তার সাথে কখনো আইএনজি হবে না, ইএস হবে না, পাস্ট টেন্স হবে না, তাদের কোনো এই বিষয়গুলো কিন্তু আমরা জেনে এসেছি। অতএব হি ডেয়ার গো ইন দ্য ডার্কনেস, মানে সে অন্ধকারে যাওয়ার সাহস করে। আই ডেয়ার নট এন্টার দ্য প্রিন্সিপালস রুম, আমি প্রিন্সিপালের রুমে প্রবেশ করার সাহস করি না। তাহলে যখন সাহস করা অর্থে ডেয়ার, সাহস না করা অর্থে ডেয়ার নট। একইভাবে শি ডেয়ার সে সো ইন ফ্রন্ট অফ দ্য লিডার, সে নেতার সামনে এমনটা বলার সাহস করে। তাহলে শি ডেয়ার সে সো, সে সো মানে এমনটি বলার সাহস করে সে, কার সামনে, নেতার সামনে।
তার মানে কি এখানে সাহসিকতা প্রকাশ করার ক্ষেত্রে আমরা ডেয়ার ইউজ করব। তো এখানে আমি নোটে একটা অংশ বলেছি যে এই নিড এবং ডেয়ার এর ক্ষেত্রে, কারণ নিড এবং ডেয়ার উভয়ই কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে বলা হচ্ছে কি dare and need are used both as principal verbs and semi-modal auxiliary verbs. So when they do the function of principal verb, they follow the rules of principal verbs. On the other hand, when they are used as semi-modal auxiliary verbs, they maintain the characteristics of modal auxiliary verbs. অর্থাৎ যখন তাদেরকে আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করব তখন তারা প্রিন্সিপাল ভার্বের যে বৈশিষ্ট্যগুলো আছে, রুলস গুলো আছে, সেগুলো তারা তখন ফলো করবে। কিন্তু যখন আমি তাদেরকে সেমি মডাল হিসেবে ব্যবহার করব তখন তারা মোডাল ভার্বের যে বৈশিষ্ট্য সেগুলো খেয়াল করবে। কেমন? যেমন হি নিডস টু গো দেয়ার, তার সেখানে যাওয়া দরকার, এই সেন্টেন্সটা এবং হি নিড গো দেয়ার, তার সেখানে যাওয়া দরকার, এই দুটো সেন্টেন্সের মিনিং কিন্তু একই, কিন্তু এখানে নিডস কে আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করেছি, এই জন্য প্রিন্সিপাল ভার্বের যে বৈশিষ্ট্য সেটা মেনটেন করেছে। কেমন? যে টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা এস যুক্ত করি, এবং যদি কোনো প্রিন্সিপাল ভার্বের পরে অন্য কোনো ভার্ব থাকে তখন তাকে আমরা নন ফাইনাইট করি। এটাই তো আমাদের বৈশিষ্ট্য ছিল, এই জন্য আমরা ইনফিনিটিভ করে টু গো করেছি। কিন্তু যখন আমরা নিড কে মডাল ভার্ব হিসেবে ইউজ করেছি তখন সে কিন্তু আর ওই চেঞ্জ হবে না সাবজেক্ট বা পার্সন অনুসারে, অথবা এস বাই এস হবে না, এবং মডাল ভার্বের পর আমরা ভার্বের বেস ফর্ম বসাই, এই জন্য টু গো না বসে আমরা গো বসিয়েছি, কিন্তু দুটা সেন্টেন্সই কারেক্ট এবং দুটার মিনিং আসলে একই। একইভাবে হি ডাজ নট নিড টু গো দেয়ার, তাহলে আমরা যখন নেগেটিভ করেছি তখন নিডস এর ক্ষেত্রে যেহেতু এস ছিল তখন আমরা নেগেটিভ করার জন্য ডাজ নিয়ে আসছি এবং নট নিড করেছি, এবং দেখো টু গো তো ঠিকই আছে। কিন্তু যখন নিড কে আমরা অক্সিলারি ভার্ব করব তখন তো আমার আলাদা করে অক্সিলারি ভার্ব আনার দরকার নেই, বরং আমরা করলাম কি নিড কে মোডাল অক্সিলারি ভার্ব ধরে তারপরে নট যোগ করেছি, বাকিটা একই। তার মানে এই দুটো সেন্টেন্সের অর্থ একই। একইভাবে এই দুটো সেন্টেন্সের অর্থ একই, কারণ আমরা জানি যে নিড এর পাস্ট টেন্স করতে হলে হ্যাভ যুক্ত করতে হয়, আর যদি নিড প্রিন্সিপাল ভার্ব হয় সেক্ষেত্রে তো আমরা ডিড নিয়ে আসি, তাহলে হি ডিড নট নিড টু গো দেয়ার, তার সেখানে যাওয়ার দরকার ছিল না। হি নিড হ্যাভ নট গন দেয়ার, তার সেখানে যাওয়ার দরকার ছিল না। অতএব এখানে দুটো সেন্টেন্সই কারেক্ট। অতএব আমরা নিড কে দুইটা ফরম্যাটে এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। একইভাবে এখানে আমরা ডি এবং ইতে ডেয়ার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আমরা ডেয়ার কেও প্রিন্সিপাল এবং অক্সিলারি উভয় হিসেবে ব্যবহার করতে পারি একই অর্থে বা একই মিনিং দিতে। ঠিক আছে, তাহলে আমরা 10 নম্বর পর্যন্ত পেলাম, শোয়িং কারেজ। আর তারপরে নোটটাকে আমরা বিশেষভাবে ডেয়ার এবং নিডের ব্যবহারটা যেহেতু উভয় হিসেবে ব্যবহৃত হয়, আমরা কেমন করে বুঝবো যে আসলে এটাকে মোরাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে নাকি সেম প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে আমি যখন ব্যবহার করবো সেটা আমার উপর ডিপেন্ড করবে আমি তাকে কি হিসেবে ব্যবহার করবো, কিন্তু যখন অন্যের ব্যবহার আমাকে পড়তে হবে তখন আমাকে বুঝতে হবে তিনি কিভাবে এটাকে ব্যবহার করেছেন। এবার বলা হচ্ছে ইন্ডিকেটিং দ্য টাস্ক ডান ইন দ্য পাস্ট, মানে অতীতে কোনো কাজ করা হতো, এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। অতীতে কোনো কাজ করা হতো, এখন অতীতে কোনো কাজ করা হতো তার দুটো ব্যাপার থাকতে পারে, যে অতীতে করা হতো এখনো কাজটা করা হতেও পারে আবার নাও হতে পারে, সেটা আমি জানি না, কিন্তু অতীতে করা হতো। আর একটা হচ্ছে অতীতে করা হতো কিন্তু বর্তমানে করা হয় না, এটুকু নিশ্চিত। তার মানে এই দুটো ব্যাপার আমাকে খেয়াল করতে হবে যে কোন মডেল ভার্ব ব্যবহার করলে আমরা বুঝবো যে কাজটা বর্তমানে হয় কি হয় না তার কোনো নিশ্চয়তা নেই, হতেও পারে নাও হতে পারে। আর কোনটা ইউজ করলে আমরা বুঝবো যে অতীতে কাজটি করা হতো কিন্তু বর্তমানে কাজটি করা হয় না। এক্ষেত্রে আমরা দুটো ভার্ব ইউজ করি মডেল ভার্ব, একটা হচ্ছে উড আর একটা হচ্ছে ইউজ টু। দেখো উডটা আমরা ইউজ করি কখন, অতীতে করা হতো এমন কোনো কাজ যা বর্তমানে করা হয় কিনা তা নিশ্চিতভাবে বলা নেই, সেক্ষেত্রে আমরা উড ইউজ করব। যেমন আই উড প্লে ফুটবল এভরিডে, আমি প্রতিদিন ফুটবল খেলা করতাম, এখন করি অথবা না করি এটা আমি বোঝাতে চাইনি। একইভাবে মাই গ্র্যান্ডফাদার উড টেল আস ইন্টারেস্টিং স্টোরিজ, আমার দাদু আমাদের খুব মজার মজার গল্প বলতেন, তাহলে এখন তিনি বলেন কি বলেন না তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু যখন আমরা ইউজ টু ইউজ করব তখন আমাদের নির্দেশ করা হবে যে আগে যে কাজটি করা হতো এখন আর সেই কাজটি করা হয় না, তাহলে এটা নিশ্চয়ই সেন্টেন্সের ভিতরে একটা নির্দেশনা থাকবে, অথবা যে ইউজ করবে তার কথার থেকে বুঝে নিতে হবে যে উনি ইউজ টু ইউজ করেছেন মানে এখন কাজটা করা হয় না। যেমন মাই গ্র্যান্ডফাদার ইউজ টু টেল আস ইন্টারেস্টিং স্টোরিজ বাট হি ইজ নো মোর টুডে, তার মানে আমার দাদু অনেক ইন্টারেস্টিং স্টোরি বলতেন কিন্তু এখন তিনি আর নেই, তার মানে কি এখন আর বলেন না। ইন মাই চাইল্ডহুড আই ইউজ টু প্লে ফুটবল এভরিডে, শিশুকালে আমি খুব ফুটবল খেলা করতাম, মানে এখন আর করি না। হি ইউজ টু স্মোক বাট রিসেন্টলি হি হ্যাজ গিভেন ইট আপ, তাই তো সে আগে ধূমপান করতো কিন্তু রিসেন্টলি এসে সম্প্রতি এসে সে ধূমপান ত্যাগ করেছে। তার মানে ইউজটা আমরা কখন ইউজ করব, যখন অতীতে কোনো কাজ করা হতো কিন্তু বর্তমানে আমার
করা হয় না এমনটা নির্দেশ করব, তখন আমরা ইউজ টু ইউজ করব। কিন্তু অতীতে করা হতো, কিন্তু বর্তমানে করা হয় কি না হয় এটা বলা আমার খুব একটা দরকার নেই, সেক্ষেত্রে আমরা জাস্ট উড ইউজ করব। অথবা অনেক সময় ভার্বের পাস্ট টেন্স ইউজ করলে বোঝানো হয় যে আগে কোনো কাজ করা হতো। যেহেতু আমরা মডেল ভার্ব নিয়ে কথা বলছি, তাই আমরা মডেল ভার্বের কথাগুলো এখানে নিয়ে আসলাম। তাহলে দেখো, এই যে মডেল ভার্বের 11টি ব্যবহারের মধ্যেই কিন্তু আমরা পূর্বে উল্লেখিত যতগুলো মডেল ভার্ব পেয়েছি, সেটা প্রিন্সিপাল মডেল হোক আর সেমি মডেল হোক, সবগুলোকেই কিন্তু আমি এই 11টা টাস্কের ভিতরে বা 11টা এদের ফাংশনের ভিতরে আমি আলাদা আলাদা করে দেখিয়ে দিয়েছি। এবং দেখা যাচ্ছে যে কিছু কিছু মডেল ভার্ব রয়েছে যেগুলো একের অধিক অর্থ প্রকাশে ব্যবহৃত হয়, আর কিছু কিছু মডেল ভার্ব রয়েছে তাদের নির্দিষ্ট একটা অর্থ রয়েছে। তাহলে তোমরা যদি ভিডিও ক্লাসটি নিয়মিত মানে একদম মনোযোগের সহিত না টেনে পুরোপুরি যদি দেখে নাও, তাহলে আশা করি মডেল ভার্বের যতগুলো ভার্ব রয়েছে আর কি আলাদা আলাদা, প্রত্যেকের ব্যবহার তোমরা একদম ক্লিয়ারলি ভাবেই বুঝে নিতে পারবে। সো ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি একটু পিছনে গিয়ে তোমাদের পুরো ব্যাপারটা দেখাতে যাচ্ছি। প্রথম মডেল ভার্বের দেখো ব্যবহার সহ আমরা দেখি। মডেল ভার্বকে আমরা পেয়েছিলাম দুই ভাগে, একটা প্রিন্সিপাল মডেল, একটা হচ্ছে সেমি মডেল। প্রিন্সিপাল মডেল গুলো ছিল শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড। তাহলে এখানে হচ্ছে 1 2 মানে 4 5 6 7 8, এখানে পেয়ে 4টি। এখানে কটা পেয়েছি? 1 2 3 4 5 6 7 8 9টি। তাহলে 8 আর 9 হচ্ছে 17টি। তাহলে 17টি যে আমরা মডেল ভার্ব পেয়েছি টোটাল, এই টোটালকে আমরা 11টি ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করেছি। প্রথম কাজটি ছিল কি? ফরমেশন অফ ফিউচার টেন্স। দ্বিতীয়টি ছিল হচ্ছে ইন্ডিকেটিং অ্যাবিলিটি, সেটা কোন কোন ভার্ব দিয়ে প্রকাশ পাবে। তৃতীয়টি হচ্ছে ইন্ডিকেটিং পসিবিলিটি, কোনো কাজ করার সম্ভাবনা। চতুর্থ নম্বর হচ্ছে আস্কিং পারমিশন, অনুমতি চাওয়া। 5 নম্বর হচ্ছে ডুইং রিকোয়েস্ট, কাউকে কোনো কাজ করার রিকোয়েস্ট করার ক্ষেত্রে। 6 নম্বরে হচ্ছে ইন্ডিকেটিং নেসেসিটি, যেগুলো আজকে আলোচনা করলাম, প্রয়োজনীয়তা নির্দেশ করা। 7 নম্বরে হচ্ছে বাধ্যবাধকতা নির্দেশ করা, ইন্ডিকেটিং অব্লিগেশন। 8 নম্বর হচ্ছে ইন্ডিকেটিং ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি, দায়িত্ব কর্তব্য নির্দেশ করার ক্ষেত্রে। এনশিওরিং সার্টেনটি অফ ডুইং সামথিং, যে কোনো কিছু করা হবে তার নিশ্চয়তা প্রকাশ করার ক্ষেত্রে 9 নম্বর। 10 নম্বর ছিল শোয়িং কারেজ, সাহসিকতা প্রকাশ করার ক্ষেত্রে। আর 11 নম্বর হচ্ছে ইন্ডিকেটিং দ্য টাস্ক ডান ইন দ্য পাস্ট, অতীতে কোনো কাজ করা হতো যেটা এখন করা হয় কি হয় না এমনটা বোঝাবে না, বা নিশ্চয়তা নেই এমনটা একটা অর্থে, আর একটা এখন করা হয় না এমনটা বোঝাতে একটা। এই মিলে মোট 11টা আলাদা আলাদা ফাংশন কিন্তু করে থাকে কে? মডেল ভার্ব গুলো। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এতক্ষণ ভিডিও ক্লাসটি আমার সাথে মনোযোগের সহিত দেখেছো, এবং আমি বিশ্বাস করি যে আজকের এই থার্ড পার্টটির পর অক্সিলারি ভার্ব সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ ইংরেজিতে যতগুলো সাহায্যকারী ভার্ব আছে, আমি এই 3টি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে পাই টু পাই মানে প্রতিটা সাহায্যকারী ভার্ব কিন্তু তোমাদের সামনে এনে হাজির করিয়েছি। কারণ অক্সিলারি ভার্ব নিয়ে কিন্তু স্টুডেন্টদের মধ্যে বা তোমাদের মধ্যে অনেক সন্দেহ রয়েছে, এবং তো অনেক ভার্বগুলোই তোমরা চিনো না। এই কারণে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব করতে গিয়ে, সেন্টেন্স লিখতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে এইচএসসি লেভেল যে 3 নম্বর বিশেষ করে যে কম্পেয়ারিং সেন্টেন্স রয়েছে, স্পেশাল ইউজ, সেখানেও তোমরা অনেক সময় সঠিকভাবে বুঝতে পারো না আমাকে কি করা উচিত, কি করা উচিত নয়। তো আশা করি এই 3টি ক্লাস করার পর তোমাদের মোটামুটি অক্সিলারি ভার্বের উপর, ইংরেজি ভাষায় যে অক্সিলারি ভার্ব রয়েছে তার উপর পূর্ণ দখল তোমরা পেয়ে যাবে। সো ডিয়ার স্টুডেন্টস, তবে ভিডিও ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ রইল যে যদি এই ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং যদি কোনো সমস্যা থাকে বা তোমাদের ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও এবং ভিডিও ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারো। আর অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে তোমরা ভিডিও ক্লাসগুলো শেয়ার করে নিবে। আর আবারও বলছি যে কোনো সমস্যায় তোমরা মোবাইল ফোনের মাধ্যমে কল করে হোক বা ইমেলের মাধ্যমে হোক, বা আমার যে ফেসবুক পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, সেগুলোর মাধ্যমে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর এই ইউটিউব ক্যান লার্ন ইংলিশ চ্যানেলে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি এই 4টি বিষয়কে মাথায় রেখে। সেগুলো হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং, কম্পিটিটিভ এক্সামস লাইক বিসিএস, এইচএসসি একাডেমিক ইংলিশ, ইংলিশ লিটারেচার ফর বিএ আর এমএ লেভেল। এই সকল বিষয়ের উপর ভিত্তি করে আমি পুরো ইংলিশ ব্যাপারটাকে কভার করতে চাচ্ছি এই একটি চ্যানেলের মাধ্যমে, এবং আশা করি তোমরা এই চ্যানেলের সাথে থাকবে তোমাদের ইংলিশ বিষয়ে যে কোনো সমস্যার সমাধানের জন্য। সো ডিয়ার স্টুডেন্টস, আজ আর নয়, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও ক্লাস। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার
দেখা হবে এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।